আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। কয়েকদিন থেকে বিভিন্ন কারণে তোমাদের ক্লাস নেওয়া হচ্ছিল না। এখন থেকে আবার তোমরা আগের মতো রেগুলার ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এনসিটিভি থেকে তোমাদের নমুনা প্রশ্নগুলো দিয়ে দিয়েছে, তোমাদের নমুনা প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের দিয়ে দিব। এরই ধারাবাহিকতায় আজকে অষ্টম শ্রেণীর বাংলা নমুনা প্রশ্নটির নৈবেত্তিক অংশ নিয়ে আমি আলোচনা করব। তো চলো এখন আমরা আলোচনাটি শুরু করি। নাম্বার, ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে? তাকে বলে অল্পপ্রাণ ধ্বনি। অল্পপ্রাণ ধ্বনি কোনগুলো ছিল? অল্পপ্রাণ ধ্বনি ছিল ক, গ, চ বর্গীয় চ, ট, ড ডয়বিন্দু র, ত, দ, প, ব তালবশ দন্ত স। আর মহাপ্রাণ ধ্বনি কাকে বলে? যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি সেগুলোকেই বলে মহাপ্রাণ ধ্বনি। তাহলে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা যদি অপেক্ষাকৃত কম হয় তাহলে তাকে বলে অল্পপ্রাণ ধ্বনি, আর যদি ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত বেশি হয় তাহলে আমরা তাকে বলবো মহাপ্রাণ ধ্বনি। যেহেতু নমুনা প্রশ্নে তোমাদের অল্পপ্রাণ ধ্বনি দিয়েছে, তোমাদের পরীক্ষায় স্যারেরা চাইলেই মহাপ্রাণ ধ্বনি এই প্রশ্নটি দিতে পারেন। অঘোষ ধ্বনি কোনগুলো? যেসব ধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্রের কম্পন অপেক্ষাকৃত কম হয় সেসব ধ্বনিকে বলে অঘোষ ধ্বনি, আর যেসব ধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্রের কম্পন অপেক্ষাকৃত বেশি হয় সেই ধ্বনিকে বলে ঘোষ ধ্বনি। এই টপিকটা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই টপিকটি তোমাদের রয়েছে দ্বিতীয় অধ্যায়ে প্রমিত বলি প্রমিত লিখি এই চ্যাপ্টারে যে তোমাদের দেওয়া রয়েছিল ধ্বনির কম্পন মাত্রা ও বায়ু প্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি, সেখানেই তোমরা এই প্রকারভেদগুলো পেয়ে যাবে। এরপর 2 নম্বরে বলেছে অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ হলো অসংখ্য, ঘ নাম্বারটি। 3 নম্বর, রোজ সকালে রনির ছোট ভাই জনি টেবিলে বসে বই পড়ে, বাক্যে বিদেহের সম্প্রসারণ কোনটি? রোজ সকালে রনির ছোট ভাই জনি টেবিলে বসে বই পড়ে। রনির ছোট ভাই জনি, এখানে জনি হলো আমাদের উদ্দেশ্য, আর এই উদ্দেশ্যটিকে প্রসারিত করেছে রনির ছোট ভাই এই অংশটুকু দ্বারা, তাই এটিকে বলা হয়ে থাকে উদ্দেশ্যের প্রসারক। আর রোজ সকালে টেবিলে বসে বই পড়ে, বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিদেহ বলে। এখানে জনিকে নিয়ে বলা হচ্ছে যে জনি রোজ সকালে টেবিলে বসে বই পড়ে, তাহলে রোজ সকালে এবং টেবিলে বসে এই অংশটুকু দ্বারা আমাদের বিদেহকে সম্প্রসারিত করা হচ্ছে। তাহলে এই দুটি হলো আমাদের বিদেহের সম্প্রসারণ, রোজ সকালে আর টেবিলে বসে। 4 নম্বর, স্বাদ হলো তরকারি স্বাদ চেখে দেখি, বাক্যের দাগাঙ্কিত শব্দগুলোকে কি বলে? স্বাদ হলো মানে আমার ইচ্ছে হলো তরকারির স্বাদ চেখে দেখি, মানে তরকারিটি কিরকম হয়েছে আমি এটা টেস্ট করে দেখব। এই যে এই স্বাদ এবং এই স্বাদ, এই দুটোর শব্দের অর্থ কিন্তু ভিন্ন। এই যে ভিন্ন অর্থের দুটি শব্দ একই উচ্চারণ হচ্ছে কিন্তু অর্থ ভিন্ন, তাহলে আমরা এটাকে বলবো সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। 5 নম্বর, কৃত প্রত্যয়ের উদাহরণ আছে কোন শব্দে? মিশুক, মিশুককে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো মিশ যোগ উক। শত্রুতা, কবিত্ব, মেঘলা এগুলো হলো আমাদের তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ, এবং কৃত প্রত্যয়ের উদাহরণ হলো আমাদের মিশুক। 6 নম্বর, অধি যোগ বাসী, অধিবাসী, অধি উপসর্গটি কোন অর্থদোতনা প্রকাশ করে? মধ্যে অর্থদোতনা প্রকাশ করছে। 7 নম্বর, অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? আমরা কি জানি? অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হলো যেসব ধ্বনি উচ্চারণের সময় আমাদের স্বরযন্ত্রটির কম্পন অপেক্ষাকৃত কম হয় সেসব ধ্বনিকেই বলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। আমরা যখন প উচ্চারণ করি তখন আমাদের স্বরযন্ত্রের কম্পনটা অপেক্ষাকৃত কম হয়, তাই এটি হলো আমাদের অল্পপ্রাণ ধ্বনি, অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। 8 নম্বর, মানে সর্বনাম ব্যবহৃত হয়েছে নিচে কোন বাক্যে? যখন আমরা কাউকে আপনি সম্বোধন করে কিছু বলি তখন তাকে বলে মানে সর্বনাম। এখানে দেখো কোথায় আপনি দিয়ে সম্বোধন করেছে, আপনি অপারেশনে অংশ নিয়েছেন, এই যে এখানে আপনি ব্যবহার করা হয়েছে, তাই এটি হলো মানে সর্বনাম। 9 নম্বর, শহর, গ্রাম, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি এই শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজালে হবে অর্থনীতি, গ্রাম, রাজনীতি, শহর, সংস্কৃতি, সমাজ। 10 নম্বর, জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে যে ধ্বনি উৎপন্ন করে তাকে কি ধ্বনি বলে? তাকে বলে তালব্য ধ্বনি। তাহলে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে যে ধ্বনি উৎপন্ন করে তাকে বলে তালব্য ধ্বনি। এখানে একটি উদ্দীপক দিয়েছে, এই উদ্দীপকের আলোকে তোমার নিচের প্রশ্নটির উত্তর করতে হবে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। চরণদ্বয়ের যোগ গল্পের যে প্রভাব প্রতিফলিত হয়েছে তা হলো প্রভাবশালীদের শোষণ, শোষিতদের সকূরণ অবস্থা, দরিদ্রের অধিকার হরণ।
এখানে প্রভাবশালীদের শোষণ আর দরিদ্রের অধিকার হরণ এই দুটি ভাবে প্রতিফলন ঘটেছে, তাই সঠিক উত্তর হবে খ 1 ও 3। 12 নম্বর, ঘোড়ার দেখাশোনা করে যে তাকে এক কথায় বলে সহিস। এরপর আরেকটি উদ্দীপক দিয়েছে, সেদিন ছায়ায় এসো হানো যদি কঠিন কুঠারে, তবুও তোমায় আমি হাতছানি দেব বারে বারে, ফল দেব ফুল দেব দেব আমি পাখিরও কুজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার্জন। 13 নম্বর, কবিতাংশে একদিন ভোরবেলা গল্পে যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হলো বৃক্ষের অবদান, বৃক্ষরোপণের আহ্বান। 14 নম্বর, তোমরা যেখানে সাধো চলে যাও, আমি এই বাংলার পাড়ে রয়ে যাব। কবি জীবনানন্দ দাশের এই ইচ্ছার কারণ কি? এই ইচ্ছার কারণ হলো স্বদেশপ্রীতি। ভজলে মানুষ পাবি রে তুই অমূল্য সে ধন, মানুষ ধর মানুষ ভজ ওরে পাগল মন। 15 নম্বর, চরণদ্বয়ে সাম্যবাদী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো 1 নম্বর সাম্যবাদ ও 2 নম্বর মানবতাবাদ। এই চরণদ্বয়ে সাম্যবাদী কবিতার সাম্যবাদ আর মানবতাবাদ ফুটে উঠেছে। এবার আমরা কিছু এক কথায় প্রশ্নের উত্তর দেব। 16 নম্বর, রাখাইল্লা রইয়া গেল নাও ঘুরাও, উক্তিটিতে ভাষার কোন রীতি ব্যবহৃত হয়েছে? রাখাইল্লা রইয়া গেল নাও ঘুরাও উক্তিটিতে আঞ্চলিক ভাষার রীতি ব্যবহৃত হয়েছে। 17 নম্বর, ধ্বনি বৈশিষ্ট্য অনুযায়ী ফধ্বনিটির নাম কি? ধ্বনি বৈশিষ্ট্য অনুযায়ী ফধ্বনিটির নাম হলো অঘোষ মহাপ্রাণ ধ্বনি। শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের কিন্তু এর আগের যে নৈবেত্তিক অংশটি দেখলে এখানেও কিন্তু তোমাদের এই যে ছিল ধ্বনির কম্পন মাত্রা ও বায়ুপ্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি, এই টপিকটা থেকে বেশ কয়েকটি কোশ্চেন এসেছিল। এখানেও দেখো তোমাদের কয়েকটি কোশ্চেন এসেছে, তাই তোমাদের এই টপিকটাও অনেক সুন্দরভাবে পড়তে হবে। কোনটি অঘোষ অল্পপ্রাণ, কোনটি অঘোষ মহাপ্রাণ, কোনটি ঘোষ অল্পপ্রাণ, কোনটি ঘোষ মহাপ্রাণ, এই নিয়ে কিন্তু আমার একটা সুন্দর ক্লাস রয়েছে। তোমরা যারা এগুলো বুঝো না, আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে ওই ক্লাসটির লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওখান থেকে ওই ক্লাসটি করে নিও, তাহলে এগুলো নিয়ে তোমাদের আর টেনশন করতে হবে না। 18 নম্বর, সৌন্দর্য শব্দের প্রকৃত প্রত্যয় লিখো। সৌন্দর্য শব্দের প্রকৃত প্রত্যয় হলো সৌন্দর্য শয়ন। মনস্থির শব্দের প্রমিত উচ্চারণ লিখো। মনস্থির শব্দের প্রমিত উচ্চারণ হলো মনস্থির। 20 নম্বর, চতুর্ভুজ শব্দের সঠিক ব্যাসবাক্য কি? চতুর্ভুজ শব্দের সঠিক ব্যাসবাক্য হলো চার ভুজের সমাহার। এটি কিন্তু একটি দ্বিগু সমাস। 21 নম্বর, সাম্যবাদী কবিতার শেষ চরণটি লিখো। সাম্যবাদী কবিতার শেষ চরণটি হলো এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। 22 নম্বর, পণ্ডশ্রম কবিতায় প্রতিস্তবকের কোন চরণ শেষে মিল রয়েছে? পণ্ডশ্রম কবিতায় প্রতিস্তবকের দ্বিতীয় ও চতুর্থ চরণ শেষে মিল রয়েছে। 23 নম্বর, কে কোথায় আছেন মুক্তিরা ফাঁড়ি আক্রমণ করেছে। অপারেশন কদমতলী গল্পে কথাটি কে বলেছিলেন? অপারেশন কদমতলী গল্পে এ কথাটি বলেছিলেন চন্দন। 24 নম্বর, জহির রায়হানের বিখ্যাত চলচ্চিত্রটির নাম কি? জহির রায়হানের বিখ্যাত চলচ্চিত্রটির নাম হলো জীবন থেকে নেয়া। 25 নম্বর, হুমায়ুন আজাদের লেখা বাংলা সাহিত্যের পরিচিতিমূলক বইটির নাম কি? হুমায়ুন আজাদের লেখা বাংলা সাহিত্যের পরিচিতিমূলক বইটির নাম হলো লাল নীল দীপাবলি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই নৈবেত্তিক অংশটি অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো টপিকে তোমাদের সমস্যা থেকে থাকে, কোনো টপিক যদি আমাদেরকে আরও নতুন করে আলোচনা করতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।